সুধীমণ্ডলী, আজ আমরা মৃচ্ছকটিক প্রকরণ মঞ্চস্থ করব বলে সুধীমণ্ডলী, আজ আমরা মৃচ্ছকটিক প্রকরণ মঞ্চস্থ করব বলে ঠিক করেছি। এই প্রকরণের রচয়িতা হলেন বিখ্যাত কবি শূদ্রক। কবি শূদ্রক, যিনি গজপতি গতি, যার নয়ন চকরের মতো, মুখ পূর্ণ চন্দ্রের মতো সুন্দর, যার শরীর সুগঠিত, যিনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ এবং গভীর হৃদয়। ইনি ঋগ্বেদ, সামবেদ, অঙ্কশাস্ত্র, বৈষয়িক হস্তিবিদ্যা প্রভৃতি সুধীমণ্ডলী, আজ আমরা মৃচ্ছকটিক প্রকরণ মঞ্চস্থ করব বলে ঠিক করেছি। এই প্রকরণের রচয়িতা হলেন বিখ্যাত কবি শূদ্রক। কবি শূদ্রক, যিনি গজপতি গতি, যার নয়ন চকরের মতো, মুখ পূর্ণ চন্দ্রের মতো সুন্দর, যার শরীর সুগঠিত, যিনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ এবং গভীর হৃদয়। ইনি ঋগ্বেদ, সামবেদ, অঙ্কশাস্ত্র, বৈষয়িক হস্তিবিদ্যা প্রভৃতি 64 প্রকার কলা শিক্ষা করে শিবের অনুগ্রহে আধারমুক্ত দৃষ্টি লাভ করেছিলেন। তিনি 100 বছর 10 দিন পরমায় অতিবাহিত করে পুত্রকে রাজ্যভার অর্পণ করে মহা সমারোহে অশ্বমেধ যজ্ঞ শেষে অগ্নিতে প্রবেশ করেন। কি আমাদের এই রঙ্গশালা যে শূন্য, নটনরীরা সব গেলেন কোথায়? ও, বুঝতে পেরেছি। উপরে ক্ষুধার জ্বালায় আমার চোখ দুটো শুকিয়ে কেমন খটখট করছে। তা বাড়িতে গিয়ে দেখি কপালে কিছু জুটবে কিনা। এই তো আমাদের বাড়ি, ভিতরে প্রবেশ করা যাক। ব্যাপার কি, বাড়িতে দেখছি অন্য ধরনের আয়োজন চলছে। কেউ বা রং পিষছে, কেউ বা মালা গাচ্ছে, রান্নার সুঘ্রাণ। তা গিন্নিকে ডেকে ব্যাপারটা জেনে নেওয়া যাক। গিন্নি, ও গিন্নি, আরে কি হলো? ও গিন্নি, আসছি। এসো এসো। কি ভালো তো? কি করতে হবে আদেশ করুন। আচ্ছা, আমাদের ঘরে খাবার কিছু আছে? আর্য সবই আছে। কি কি আছে? এই যেমন গুড়ের পায়েস, দধি, ঘি, আপনার খাবার মতো রসালো উপাদেয় সবকিছুই আছে। সে কি, যা যা বলছো তো আমাদের ঘরে সবই আছে। না তুমি ঠাট্টা করছো? আছে সবই,
কিন্তু দোকানে। তবে রনার যে এরকম তোমার জন্য আশা ভঙ্গ হয়, খাবার না জোটে, তুমি আমার আশাকে কুয়োর কপি কলের মতো অনেক উপরে তুলে চুপ করে ফেলে দিলে। ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি ঠাট্টা করছিলাম। ঠাট্টা করছিলে? তা এইসব নতুন ধরনের আয়োজন কিসের জন্যে? আগে আমার উপোস, উপোস? কিসের? মনের মতো সুন্দর পতি লাভের উপবাস। তা প্রতিটি কি এ জন্মের না পর জন্মের? আগে বড় জন্ম। দেখুন, দেখুন মশাইরা, দেখুন আমারই খেয়ে পর জন্মের স্বামীর খোঁজ চলছে। রাগ করো না, রাগ করো না, এসো এসো, বসো। তোমাকেই যাতে পরজন্মে স্বামী হিসেবে পাই, সেই জন্যই আমার উপবাস। ও, তা উপবাসে কি কি করতে হয়? আমাদের অবস্থা অনুযায়ী উপযুক্ত ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে হবে। ঠিক আছে, আমাদের অবস্থা মতো উপযুক্ত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করছি। আপনার যা ইচ্ছে। তাই তো, এই সমৃদ্ধ উজ্জয়িনী নগরীতে আমাদের অবস্থা মতো ব্রাহ্মণ খুঁজে পাই কি করে? এই যে চারুদত্তের বন্ধু মৈত্র এই দিকেই আসছেন, একেই প্রথমে জিজ্ঞেস করে দেখি। মৈত্র মশাই, ও মৈত্র মশাই, আজ সবার আগে আমাদের বাড়িতে আহার গ্রহণ করবেন, আপনার নিমন্ত্রণ। আমি এখন অন্যত্র ব্যস্ত আছি, অন্য কোন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করো। ও মহাশয়, আহার প্রস্তুত, ভাগিদার কেউ থাকবে না, তাছাড়া কিছু দক্ষিণারও ব্যবস্থা আছে। আহা, আগেই তো প্রত্যাখ্যান করেছি, তবুও বারবার কেন আমাকে অনুরোধ করছো? তিনি তো আমাকে প্রত্যাখ্যান করলেন, বেশ যাই, অন্য কোনো ব্রাহ্মণকে নিমন্ত্রণ করি গে। অন্য ব্রাহ্মণকে নিমন্ত্রণ করি গে। আমি হলাম মৈত্র, মহান চারুদত্তের বন্ধু, আর আমাকে কিনা এখন নিমন্ত্রণ খাওয়ার জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। ওহ, কি মর্মান্তিক অবস্থা আমার। অথচ এই কিছুদিন আগে চারুদত্তের অবস্থা যখন ভালো ছিল, দিন রাত মিষ্টান্ন খেয়ে ঢেকুর তুলতাম, আর সেই আমি কিনা এখন এখানে ওখানে খাবার খেয়ে ভিখিরির ন্যায় পায়রার মতো আসি শুধু থাকবার জন্যে। কি চারুদত্ত দেখে এইদিকে আসছে, ওর কাছেই যাওয়া যাক। দাঁড়াও বসন্ত সেনা, দাঁড়াও বসন্ত সেনা, দাঁড়াও দাঁড়াও বসন্ত সেনা, কথা শোনো। কেন তুমি দৌড়াচ্ছ, পালাচ্ছ? কামের দহনে আমার হৃদয় জ্বলন্ত অঙ্গারের মতো দগ্ধ হচ্ছে। ওগো নারী, দাঁড়াও! কেন অকারণে ভয় পেয়ে দূরে চলে যাচ্ছ? এই যে আমার প্রভু কুকুর ছানার ন্যায় দৌড়ে পেরেশান হয়ে যাচ্ছে। উহ, কি ঘন অন্ধকার! বসন্ত সেনা কোথায় হারিয়ে গেল? সত্যি তো, কালি মতো অন্ধকার। আচ্ছা, ও ওদিকেই তো চারুদত্তের বাড়ি না? ও ওখানেই ঢুকে পড়েনি তো? দাঁড়াও, দেখি কোনো চিহ্ন টিহ্ন খুঁজে পাই কিনা। বন্ধু, আমার জব শেষ হয়েছে, এবার তুমি যাও, মাতৃপূজার নৈবেদ্য দিয়ে আসো গে। না, আমি যাব না। যাবে না কেন? কারণ এত পূজা করেও তো তুমি দেবীর কৃপা পাচ্ছ না, আর পূজা করে লাভ আছে কিছু? তা বেশ, তুমি যখন এত করে বলছো তো যাচ্ছি। তবে রজনীকাকেও আমার সঙ্গে যেতে হবে। রজনীকা, রজনীকা, আসছি প্রভু। তুমি মৈত্রের সঙ্গে যাও। আপনার যে আদেশ। এই নৈবেদ্য আর এই প্রদীপটা ধরো তো রজনীকা, আমি এই দরজাটা খুলি। যাহ, কি হলো মৈত্রেয়? এই দরজাটা খুলতেই দমকা হওয়া এসে প্রদীপটা নিভিয়ে দিল। তুমি দাঁড়াও, আমি রান্নাঘর থেকে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আসি। বন্ধু, আমি তবে বসন্ত সেনাকে খুঁজে দেখি। খোঁজো, ভালো করে খোঁজো। এই তো, এই তো ধরে। আরে মূর্খ, এ তো আমি। ও, তুমি তাহলে ওই কোনায় গিয়ে দাঁড়াও, আমি ওকে ভালো করে খুঁজে দেখি।
তো ধরেছি, এই তো ধরেছি। এই কি হচ্ছে কি? কে আপনারা? এই যে আমি তোমার দীর্ঘ কেশ করছে ধরেছি। এই যে অন্য কারো কণ্ঠস্বর। এই তো দেখি লোভী বেড়ালের মতো নিজের গলার স্বরটাও পাল্টে ফেলেছে। কি বললে? কণ্ঠস্বর পরিবর্তন করে ফেলেছে। রঙ্গমঞ্চের নাচ, গান, অভিনয় করে কণ্ঠস্বর পরিবর্তনের কায়দা কি ভালোভাবেই নষ্ট করেছে। সেই সঙ্গে প্রতারণার কৌশলটিও। রদনিকা, রদনিকা। বন্ধু, মানুষ মানুষ মন্ত্রীমশাই, দেখুন দেখুন এরা আমায় কিভাবে অপমান করছে। কি তার দত্ত আজ দরিদ্র হয়েছে বলে তার দাসীকে এইভাবে নামছে না? ক্ষমা করুন। অন্য একজনকে মনে করে ভুলে আমরাই অন্যায় কাজ করে ফেলেছি। অন্য একজনকে খুঁজছিলে তো কাকে? এক স্বাধীন যৌবনা কামুকি নারীকে। সে যে কোথায় অন্ধকারে হারিয়ে গেল। চলো আমরা এখান থেকে কেটে পড়ি। বসন্ত সেনাকে না নিয়ে চলে যাব। তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি যাব না। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। ও সত্যি সত্যি চলে গেল দেখছি। তাহলে আমিও যাই। রজনীকা, রহসেন শীতে কাতর হয়ে পড়েছে। তাকে নিয়ে ভেতরে যাও আর এই চাদরটি দিয়ে ঢেকে দাও। রজনীকা, কি ব্যাপার উত্তর দিচ্ছ না যে? রজনীকা, কি হলো? এই তো রদনিকা। রজনীকা, তাহলে সে কে? শরতের মেঘে আবৃত পূর্ণ চন্দ্রের ন্যায়? না না, পরশ্রী দর্শন অন্যায়। মশাই, পরস্ত্রী দর্শনের আশঙ্কা এখানে নেই। ইনি হলেন বসন্ত সেনা, যিনি কামদেবের উদ্যানে গিয়ে আপনার প্রেমে পড়েছেন। তাহলে ইনিই বসন্ত সেনা? হ্যাঁ, রাজার শ্যালকীকে বল প্রয়োগ করে লাভ করার নিমিত্তে তাড়া করলে তিনি এখানে আশ্রয় নিয়েছেন। আর যা বসন্ত সেনা, আমি চিনতে না পেরে তোমাকে দাসী ভেবে তোমার প্রতি যে আচরণ করেছি, সে কারণে আমি নতমস্তকে ক্ষমা প্রার্থী। না না, এই জায়গায় অনধিকার প্রবেশ করে আমি অপরাধী, আর এই জন্য আমি নতশিরে ক্ষমা প্রার্থনা করছি। থাক থাক, আর অনুনয় কাজ নেই। দেখুন দেখুন, আমার প্রতি যদি আপনার অনুগ্রহ থাকে তবে অলংকার পেটিকাটি আপনার কাছে রাখুন। এগুলোর জন্যই দুর্বৃত্তরা আমার পিছু নিয়েছিল। এগুলো রাখার পক্ষে আমার গৃহ কিন্তু নিরাপদ নয়। আর্য এই কথা ঠিক নয়, কারণ গচ্ছিত রাখা হচ্ছে ব্যক্তির কাছে, গৃহের কাছে নয়। মৈত্রেয়, এই অলঙ্কারগুলো রেখে দাও। আমি অনুগ্রহিতা হলাম। আপনি সুখী হন। আরে বোকা, গচ্ছিত রাখতে বলা হচ্ছে, দাতব্য করা হচ্ছে না। তাই নাকি? আর্য, এই মহাশয় যদি আমায় বাড়ি পৌঁছে দেন। মৈত্রেয়, এর সঙ্গে যাও। না 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 না, রাজহংসীর সাথে রাজহংসের মতো তুমি গেলেই মানাবে। আমি সামান্য ব্রাহ্মণ, আমি গেলে লোকে আমাকে মারবে। চতুষ্পদে আনা নৈবেদ্য যেমন কুকুরে খায়, আমিও তেমন কুকুরের খাবার হব। ঠিক আছে, আমি একে পৌঁছে দিচ্ছি। মশাল জেলে রাজপথ ভালোভাবে আলোকিত করার ব্যবস্থা করো। কিন্তু তেল ছাড়া মশাল জ্বলবে কি করে? ঠিক আছে, থাক, মশাল জ্বালাতে হবে না। চলো বসন্ত সেনা। এই তোমার গৃহ বসন্ত সেনা, প্রবেশ করো। কপিল, শাখা, বসন্ত সেনা তো চলে গেলেন, এখন চলো আমরাও ঘরে ফিরি। চলো। রাজপথ শূন্য, কেবল প্রহরীরা চলাফেরা করছে। আমাদের চোর বলে ভুল না করে কেউ। এই অলংকার পেটিকাটি রাতে তোমার কাছে রাখতে, দিনের বেলা এটা থাকবে বসন্ত। আর তার মালিকের চোখকে ফাঁকি দিয়ে তো চম্পট দিয়েছি, কিন্তু এখন কার স্মরণ নেই। হ্যাঁ উল্টো পায়ে হেঁটে
এই ফাঁকা মন্দিরটায় ঢুকে দেবী মূর্তি বনে যায়। দশ মোহরের পলে বাঁধা জুয়ারিটা পালালো, আমি কিন্তু দূর থেকেই দেখতে পেয়েছি। ওরে গেলি কোথায়? এখন যদি পাতালেও যাস, ইন্দ্র শিব কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে শোন, কোথায় পালিয়ে ঘুরে বেড়াচ্ছিস? ধরা তোকে পড়তেই হবে। এই যাচ্ছে, পায়ের চিহ্ন মিলিয়ে গেল। এ কি উল্টো দিকে পায়ের ছাপ দেখছি? জুচ্চোর জুয়ারিটা উল্টো পায়ে মন্দিরে ঢুকেছে। চল অনুসরণ করি। হ্যাঁ চল। কি এ যে দেখছি কাঠের প্রতিমা। না না, পাথরের প্রতিমা। শিব 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 শিব, আমরা যেন জোচ্চোর জুয়ারিটাকে ধরতে পারি। ঠিক আছে, চল একদম হয়ে যাক। চল। না শুনবো না, দেখবো না। মনটা আমার কেন রে, কেন রে? আমার দান, আমার দান। না না, আমার দান, আমার দান। পেয়েছি মানুষটাকে, এক্ষুনি দাও। কোত্থেকে দেব? শিব সাজা হয়েছে। ওরে এখনই দে, আমার মাথা ঘুরছে। জুয়ারি চক্রের নামে তোকে বাঁধছি। কি জুয়ারি চক্রের নামে বদ্ধ হচ্ছি? হায়, জুয়ারিদের এমন একটা নিয়ম যা লঙ্ঘন করা যায় না, কিন্তু দেব কোত্থেকে? অঙ্গীকার করো, অঙ্গীকার। হ্যাঁ তাই করি। তোমাকে অর্ধেকটা দেব, অর্ধেকটা ছেড়ে দাও। তাই হোক। ওনাকে অর্ধেকটার জন্য প্রতিশ্রুতি দিলাম, বাকি অর্ধেক ছেড়ে দিন। তাই হোক। আপনি অর্ধেক ছাড়লেন? ছাড়লাম। আপনি অর্ধেক ছেড়েছেন? ছাড়লাম। আপনি অর্ধেক ছাড়লেন, আপনি অর্ধেক ছাড়লেন। তাহলে আমি এখন যাই। কোথায় যাচ্ছ? সেই 10টি ভোট দাও। কোত্থেকে দেব? মশাইরা রক্ষা করুন। তোর বাপ কে বেঁচে শুদ্ধে? আমার বাপ কোথায়? তোর মাকে বেঁচে শুদ্ধে? আমার মা কোথায়? নিজেকে বিক্রি করে শুদ্ধে? হ্যাঁ তাই করি। অনুগ্রহ করে আমাকে একটু রাজপথে নিয়ে চলুন। ও মশাই, ও মশাই, এই 10টি মোহর দিয়ে এই জুয়ারি সর্দারের হাত থেকে আমার একটু রক্ষা করুন। হ্যাঁ কি বলছেন? কি করতে পারো? আমি আপনার বাড়ির চাকর হতে পারি। কি উত্তর না দিয়ে চলে গেল যে। হ্যাঁ আরেকজনকে বলি। ও মশাই, এই 10টি মোহর। কি ইনি আমাকে অবজ্ঞা করে চলে গেলেন। হ্যাঁ, চারু দত্তের অবস্থা পড়ে যাওয়ায় এখন আমার এই দশা হয়েছে। বলছি কোত্থেকে দেব? অনুগ্রহ করুন। জুয়া হলো পুরুষের কাছে সিংহাসনহীন রাজ্য। রাজার মতো জুয়ারি কারো কাছ থেকে পরাজয়কে তুচ্ছ করে সবসময় টাকা নেয় আর দেয়, আর ভালো টাকার মুখ দেখলে তাকে ধনীরাও খাতির করে। তাছাড়া জুয়াতেই পাওয়া যায় টাকা, জুয়াতেই পাওয়া যায় স্ত্রী ও বন্ধু। দান ও ভোগ সম্ভব হয় এই জুয়ারি দৌলতে, আবার সমস্ত নষ্টও হয় এই জুয়ারি ফলে। সামনে কি? ওরে বাপরে, আমাদের আগেকার জুয়ারি সর্দার মাথুর এইদিকে আসছে।
একে এড়াবার আর উপায় নেই, নিজেকে অবগুণ্ঠিত করি। হ্যাঁ, এই পরিচ্ছদটির সুতো বেশিরভাগই নাই, এই শত ছিদ্র অলঙ্কৃত এটি। এই পরিচ্ছদটি ভাঁজ করে রাখলেই ভালো দেখায়। তাছাড়া এই লোকটি করবেই বা কি? দাও দাও বলছি, কোথা থেকে দেব? বেচারা সংবাহক, ও কি জুয়ারি সর্দার নির্যাতন করছে, কিন্তু ছাড়াবার কেউ নেই। এই দৌড় দুরুকেই তাকে ছাড়াতে হবে। সরে যাও, সরে যাও। ব্যাপার কি? এই লোকটি 10 মোহর ধারে। আরে এত সামান্যটা। দেখুন বাটেরা দেখুন, যার গায়ে ছেঁড়া তেনা সে কিনা 10 মোহরকে বলছে এই সামান্য টাকা। ওরে মূর্খ, আমি জুয়ার একটা চালেই 10 মোহর দিতে পারি। যার আছে সে কি তা কোলে ময়ে দেখায়? 10 মোহরের জন্য ভদ্রলোককে মেরে ফেলছিস তুই? আরে মশাই, এই 10 মোহর আপনার কাছে তুচ্ছ হতে পারে, আমার কাছে তা অনেক ধন। যদি তাই হয় তবে শোনো, একে আরো 10 মোহর দাও, তোমাদের সঙ্গে খেলুক সে। কি হবে তাতে? যদি যেতে তবে দেবে, যদি না যেতে তাহলে দেবে না। এভাবে তোমার সাথে কথা বলার কোনো মানে হয় না। ধূর্ত, এ কথা যখন বলছো তুমি দাও তাহলে। নাম করা জুয়ারি আমি মাথুর, শুধু শুধুই জুয়া খেলি। ধূর্ত, তুমি বেঈমান। কি বললি? কে বেঈমান? তুই, তোর বাপ। বেশ্যা, তুই এভাবেই জুয়া খেলেছিস? হ্যাঁ, এইভাবেই খেলেছি। ওরে সম্বাহ, 10 মোহর দে। দেব, আজ দেব। মূর্খ, আমার চোখের আড়ালেই তুই হেনস্থা করতে পারিস, চোখের সামনে নয়। ওরে বেজুম্মা, ফল পাবি। ওরে, তুই আমাকে রাস্তায় মারলি, কাল যদি রাজকুলে মারতিস তবে দেখাতা। আমি দেখতে রাজি। দেখবি কি করে? এইভাবে দেখবো। দেখ। হ্যাঁ, প্রধান জুয়ারি সর্দারকে শত্রু করলাম, তাই এখানে আর থাকা উচিত নয়। কর্তা, আমরা যখন দর্দরকের সঙ্গে ঝগড়া করছিলাম সেই সময় বেটা পালিয়েছে। ঘুষিতে সেই জুয়ারির নাক ভেঙেছে। তাই এসো, রক্তের অনুসরণ করি। চলুন। এই যে দরজা খোলা, আচ্ছা, আমি শরণাগত। শরণাগতকে অভয় দিচ্ছি। কাকে ভয় তোমার? পাওনাদারকে। ওরে দে দে। এ কি? আপনি এলেন কোথা থেকে? কে? কে আপনি? কার সেবক আপনি? আপনার বৃত্তি কি? কাকেই বা আপনার ভয়? আচ্ছা, পাটলিপুত্রে আমার জন্মভূমি, গ্রামের মোড়লের ছেলে আমি। আমার বৃত্তি সংবাহকে। আর্য একটি সুকুমার কলা শিক্ষা করেছে। আচ্ছা, কলা হিসেবে শিখেছিলাম, এখন আমার সেটা পেশা। একটু বিষণ্ণ উত্তরই আপনি দিলেন বলবো। তারপর? তারপর? পর্যটকদের মুখে শুনে এই দেশ দেখতে এলাম। এখানে উজ্জয়িনীতে এসে এক সজ্জন ব্যক্তির সেবা করলাম, তিনি সুদর্শন ও প্রিয়ভাষী, দিয়ে কখনো বলে না। বেশি বলে আর কি হবে, ফৌজার যে তিনি পরকেও আপন বলে মনে করেন, এবং যে তার স্মরণ নেয় তিনি তার প্রতি সদয় হন। আশ্চর্য! আর্যের অন্তরে যিনি আছেন তার গুণ চুরি করে উজ্জয়িনীকে অলঙ্কৃত করছেন। ঠিক বলেছো মধুলিকা, ঠিক বলেছো। আমিও মনে মনে এই কথা ভাবছিলাম। তারপর? তারপর তিনি যে বিপুল দান করতেন তাতেই তার ভাগ্নদশা। না বলতে জানলেন কিভাবে আর্যা? না জানবার কি আছে, গুণ আর সম্পত্তি তো একত্রে দুর্লভ নয় কি? আজ তার নামটা বলবেন কি? উজ্জয়িনীতে তিনি চাঁদের মতো জলজলে পুরুষ, সকলে তার নাম জানে। তিনি হলেন কে শ্রদ্ধেয় আর্য চারুদত্ত। চারুদত্ত? এই গৃহ আপনি নিজের বলে মনে করুন। ওরে আসন দে, তাল পাখা দিয়ে বাতাস কর। ইনি পথশ্রমে ক্লান্ত। এ কি, শুধু তার নামে এত কদর? ধন্য চারুদত্ত, ধন্য। এই পৃথিবীতে কেবলমাত্র আপনি বেঁচে আছেন, অন্য সবাই শ্বাস নেই মাত্র। না না আর্যা, আপনি বসুন। তারপর আর্য, তিনি এখন কোথায়? তিনি ধনী কি করে? সজ্জনের সম্পত্তি হলো অতিথি পরায়ণতা। ক্ষণস্থায়ী সম্পদ নেই কার। যিনি সম্মান দিতে জানে
তিনি পূজিত হয়। তারপর তারপর তার মাইনে করা চাকর হলাম। যখন তার সুনামটুকুই সার, তখন আমি বৃত্তি হিসাবে জুয়াকে বেছে নিলাম, আর দুর্ভাগ্যক্রমে আজ 10 মোহর হেরেছি। কর্তা, অসন্তোষের বাড়িতে ঢুকেছে। তাহলে আমাদের 10 মোহর ঘুমাতেই হলো। চলুন রাজকুলিকে নালিশ করি। এই ধূর্ত বেরিয়ে অন্য কোথাও চলে যাবে, তাই পথ আগলেই ধরতে হবে একে। চলো চলুন। ওই যে ওরা দুজন জোয়ারি আর সর্দার। হ্যাঁ, এখন সব শুনে যা করা করুন আপনি। মাদনিকা, পাখির বাসা ভেঙে গেলে পাখিরা এদিক সেদিক উড়ে বেড়ায়। তুই যা, ওই সর্দারের জোয়ারকে বল হাতের কাপড়খানে ভদ্রলোক দিলে। যাচ্ছি দিদিমণি। তারপর আর্য, এখন আপনি গিয়ে আপনার স্বজনদের আশ্বস্ত করুন। আপনি বললে আপনার পরিচারিকাকে এই কলা শিখিয়ে যেতে পারি। আর্য, যার জন্য আপনি এই কলা শিখেছেন, যাকে আগে সেবা করেছেন তাকেই সেবা করুন। আচ্ছা, নিপুণভাবে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আচ্ছা, এই জুয়ারি হবার অবমাননায় আমি বৌদ্ধ ভিক্ষু হব। এমন দুঃসাহসী কাজ কি মশাই? আজ আমি সংকল্প করেছি। নিজের শিক্ষা আর গায়ের জোরে আমার মাপের মানুষের পক্ষে সহজে ঢুকে যাওয়ার মতো যথেষ্ট বড় পথ তৈরি করেছি। তারপর গর্তের দুই পাশে ঘষা খেতে খেতে খোলস ছাড়া সাপের মতো ঢুকে যাব। চন্দ্রদেব অস্ত যাচ্ছেন। বাহ, তাই তো নেহান্দ মায়ের মতো কারো অন্ধকারে ঢেকে রাখার হাত আমাকে ঢেকে রাখছে। তাই তো চলাফেরায় রাজপুরুষের ভয় থাকা সত্ত্বেও আমি অন্যের বাড়িতে চুরি করার জন্য ঢুকতে পারছি। ঘুমন্ত মানুষের ঘরে চুরি করার ব্যাপারটাকে লোকে ছোট কাজ বলে। মানুষের বিশ্বাসকে ভাওতা দিয়ে চুরি করার কৃতিত্ব নেই, লোকে এও বলে। কিন্তু আমি বলি যে হাত জোর করে লোকে চাকরগিরি করার চেয়ে নিন্দার হলেও স্বাধীন বৃত্তি অনেক ভালো। কোন জায়গায় শীত কাটি? জলে ভিজে নরম হয়েছে বলে কোনো শব্দ হবে না এমন জায়গায় কোথায় দেখতে হবে? দেয়ালের এমন জায়গায় শীত কাটতে হবে যেখানটা কারো নজরে আসবে। লোনা ধরা ভাঙা জায়গা কোথায় দেখতে হবে। এই তো পেয়েছি। এটা গায়ে মেখে নিলে প্রহরীরা আমাকে দেখতে পাবে না, আর গায়ে অস্ত্র পড়লেও চোট লাগবে না। বেশ, এইবার রক্ষা মন্ত্রটা পড়ে নি। ওং চৌর দেবতান নমঃ, ওং চৌর দেবতান নমঃ। এই রে, মাপার ফিতে তো আনতে ভুলে গেছি। যাকে এই পৈতেটাই মাপার ফিতের কাজ করবে। সত্যি এই পৈতে জিনিসটা ব্রাহ্মণদের, বিশেষ করে আমার মতো ব্রাহ্মণদের যথেষ্ট কাজে লাগে। কারণ এ দিয়ে শীত কাটার মাপ ঠিক করা যায়, এ দিয়ে গায়ের গয়না টেনে নেওয়া যায়, যন্ত্রের মতো শক্ত দরজা এ দিয়ে খোলা যায়, আবার সাপে কামড়ালে এ দিয়ে বাঁধাও যায়। এইবার তবে মাপযোগ করে কাজটা শুরু করা যায়।
যাক, শীত কাটা শেষ। এইবার তবে ঢুকি। আগেই ঢুকবো না, প্রথমে একটা নকল মানুষ ঢুকাই। কেউ নেই তাহলে? দুজন লোক ঘুমোচ্ছে দেখছি। পালানোর জন্য বাইরের দরজাটা খুলে রাখা যায়। এইবার তবে পরীক্ষা করে দেখা যাক এরা সত্যি ঘুমোচ্ছে কিনা। এরা তবে সত্যি ঘুমোচ্ছে। কি ব্যাপার? এখানে দেখছি মৃদঙ্গ, বাঁশি, এখানে একটা বীণা, কতগুলো বই। এটা কি তবে সঙ্গীতাচার্যের বাড়ি? আমি তো বাড়িটা দেখেই ঢুকেছি। বাড়ির মালিক কি সত্যি গরিব, নাকি রাজা বা চোরের ভয়ে ধন সম্পদ মাটিতে পুঁতে রেখেছে? কিন্তু শর্মিলাকে ফাঁকি দেওয়া সহজ নয়, বীজ ছড়িয়ে দেখবো। তাই তো, বীজ ছড়িয়েই দেখলাম, কোনোটাই তো ফুটে উঠলো না। তাহলে বেচারা সত্যিই গরিব। আমি বরং চলেই যাই। বন্ধু, গর্তের মতো কি যেন দেখতে পাচ্ছি, চোরের মতো কে যেন দাঁড়িয়ে। এই অলংকার পেটিকাটি আপনি নিন তাহলে। কি, গরিবের বাড়িতে ঢুকেছি বলে কি আমাকে ঠাট্টা করছে? তবে কে কে বধ করবো, নাকি দুর্বল প্রকৃতির বলে স্বপ্নে এরকম বকছে? চেরা প্রাণের গামছায় বাঁধা সত্যিই কতগুলো অলংকার, প্রদীপের আলোয় ঝলমল করছে। না, আমার মতো গরিব হলেও এই উচ্চ বংশের লোকটিকে দুঃখ দেওয়া উচিত না। আমি বরং চলেই যাই। বয়স্য গো ব্রাহ্মণের দিব্যি, অলংকারগুলো নিয়ে যান বলছি। গো ব্রাহ্মণের দিব্যি? তাহলে তো নিতেই হয়। আমি আবার ব্রাহ্মণ সুরবিল কিনা গণিকা মদনিকার জন্য কুকর্ম করছি। যাকে এখন এই ব্রাহ্মণের অনুরোধটা রক্ষা করি। বয়স্য, আপনার হাত এত ঠান্ডা কেন? কি বিপদ বলো দেখি, জল খেটে হাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। বগলের মধ্যে চলে নিয়েছেন তাহলে? নিয়েছি। ব্রাহ্মণের অনুরোধকে এড়ানো যায়? জিনিসপত্র বিক্রি হয়ে যাওয়ার পর বণিক যেমন নিশ্চিন্তে ঘুমোয়, তেমনি আমি এবার ঘুমোই। ওহে মহাব্রাহ্মণ, তুমি এখন 100 বছর ধরে ঘুমাও, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কেবল দুঃখ হচ্ছে গণিকা মদনিকার জন্য গোটা ব্রাহ্মণ কুলকেই নরকে ডোবালাম, অথবা অথবা আমি নিজেই নরকে ডুবলাম। দারিদ্র্যকে ঠিক, কারণ এই দারিদ্র্যই পৌরুষকে বিপদগামী করে। দারিদ্র্যের জন্য কুকর্ম করছি, আবার তার নিন্দাও করছি। এখন তবে যাই, মদনিকার দাসত্ব খোঁজাতে বসন্ত সেনার বাড়িতে। কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে? প্রহরীদের নয় তো? চুপ করে থামের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকি। আমি হলাম গিয়ে সরবিল, রক্ষী আমার কি করবে? এ কি, বাইরের ঘরে দরজা দেখছি খোলা। বাইরের ঘরে দরজার কাছের ঘরে বর্তমানও ঘুমোচ্ছিল, তাকেও তো দেখছি না। যাই, মৈত্র মশাইকে ডাকি। এ কি,
এই যে স্ত্রীলোক, আমি তবে চাই। চোর চোর সর্বনাশ হয়েছে, চোর চুরি করে পালাচ্ছে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, উঠুন। কি হয়েছে? আমাদের বাড়িতে চোর চুরি করে পালাচ্ছে। বলিস কি? হ্যাঁ, চোর শীত কেটে চুরি করে পালাচ্ছে। বলিস কি? চোর কেটে শীত পালালো? ওরে নির্বোধ ছাত্রা নয়, এই দেখছো না শীত। তাই তো, দ্বিতীয় একটা দরজা তৈরি হয়েছে দেখছি। হ্যাঁ, বর্ষ বর্ষ, ওঠো ওঠো, আমাদের বাড়িতে চোর শীত কেটে পালাচ্ছে। খুব হয়েছে, পরিহাস করছো কেন? আরে পরিহাস নয়, তুমি নিজে এসে দেখো। এই কোথায়? এই যে এদিকে। আহা, দেখার মতো শীত বটে। ওপর থেকে ইট সরিয়ে নিচের দিকে নামানো হয়েছে, তাই ওপরটা সরু, মাঝখানটা চওড়া। মনে হয় আমাদের রাজকীয় গৃহের হৃদয়টি যেন অজগলেকে সংসর্গের ভয়ে বিদীর্ণ হয়েছে। এ ধরনের কাজের মধ্যে কি নৈপুণ্য? বয়স হয় কোনো বিদেশি অথবা কোনো দেশি শিক্ষানবিশ এই শীত কেটেছে। তা না হলে উজ্জয়িনীতে আমাদের বাড়ির অবস্থা কে না জানে। যাই, মা ঠাকুরুনকে খবরটা দিই গে। যেই করুক, তার জানা ছিল না যে টাকা পয়সা নেই বলে বাড়ির লোক নিশ্চিন্তে ঘুমোচ্ছে। প্রথমে আমাদের বাড়ি বাহ্যিক জলের দেখে আশা করেছিল, পরে অনেকক্ষণ ধরে শীত কেটে ক্লান্ত হয়ে নিরাশ মনে ফিরে গেছে। এখন তাহলে বেচারা বন্ধুদেরকে কি বলবে? বলবে বণিক ছেলের বাড়িতে গিয়ে কিছুই পাইনি। বটে, চোরটার উপর খুব যে দরদ দেখছে। হ্যাঁ, সে নিশ্চয়ই মনে করেছিল এই বিরাট বাড়ি থেকে ধন রত্ন অলংকার সব চুরি করে পালাবে। তা বয়স, তুমি সবসময় বলে থাকো মৈত্রটা একটা আস্ত নির্বোধ মূর্খ। তা তোমার হাতে সে অলংকারগুলো দিয়ে ঠিক কাজ করেছিলাম কিনা বলো তো? তা না হলে চোর নিশ্চয়ই ওগুলো চুরি করে পালাতো, তাই খুব না? হয়েছে, আর পরিহাসে কাজ নেই। আমি এমনই মূর্খ যে পরিহাসের স্থান কাল বুঝি না। কখন দিলে তুমি? কেন? তোমাকে যখন বললাম তোমার হাতটা কি ঠান্ডা। এই কথা আবার কখন বললে? বন্ধু, তোমাকে একটা সুখবর দিচ্ছি। কি চুরি হয়নি তো? হ্যাঁ, চুরি হয়েছে। তবু বলছো সুখবর? চোর সন্তুষ্ট হয়ে চলে গেছে। সর্বনাশ, সে যে গচ্ছিত জিনিস। কি বললে? সেই গচ্ছিত জিনিস? শান্ত হও বন্ধু, চোরে গচ্ছিত জিনিস নিয়ে গেছে বলে তুমি মূর্ছা যাচ্ছ কেন? বন্ধু, সত্যি কথাটা কে বিশ্বাস করত? প্রত্যেকে আমাকে ছোট করে দেখবে, গৌরবহীন দারিদ্র্যকে লোকে সন্দেহের চোখে দেখে। আমি সরাসরি অস্বীকার করব, নিয়েছে কে আর দিয়েছে কে, আর সাক্ষী বা কোথায়? আমি সরাসরি অস্বীকার করব। আমাকে কি এখন তবে মিথ্যে কথা বলতে হবে? না না, আমি বরং ভিক্ষে করে হলেও গচ্ছিত ধন ফেরত দেব। তবু মিথ্যে বলে চরিত্র নাশের কারণ ঘটাতে পারবো না। পরে আসবে। মধুনিকা, ছবিটা অবিকল চারুদত্তের মতো, তাই না? একেবারে অবিকল। জানলে কি করে? পারে ছবিটার দিকে কিরকম অনুরাগ নিয়ে চেয়ে আছেন, এতেও বুঝবো না? বা কণিকার বাড়ি থেকে তো বেশ মন জুগিয়ে কথা বলতে শিখেছিস। ও মা, কণিকার বাড়িতে থাকলেই বুঝি মন জুগিয়ে চলতে হয়? আচ্ছা নমস্কার। মা বললেন বাসদুয়ারে ঢাকা গাড়ি, তাইতে যাও। হলো, চারুদত্ত কি আমরা নিতে পাঠিয়েছেন? তিনি গাড়ির সঙ্গে 10,000 মোহরের গয়নাও পাঠিয়েছেন। তিনি আবার কি? তিনি হলেন রাজার শালক, সংস্থানক। তোর হয় এখান থেকে, আর কখনো বলবি না এমন কথা। শান্ত হন আর্যা, শান্ত হন। মা আমায় সংবাদটা দিতে বললেন, তাই। তোর এই খবরের উপরই আমার সব রাগ হচ্ছে। তাহলে মাকে গিয়ে কি বলবো? বলবি, মা যদি আমার মরা মুখ দেখতে না চান তবে কখনো যেন এমন আদেশ না করেন। আপনার যা আদেশ।
চাবিটা চাবিটা পাশের ঘরে রেখে একটা পাখা নিয়ে আয় তো। তাই যাচ্ছি। এই তো বসন্ত সেনার বাড়ি, কিন্তু মদনিকাকে পাই কোথায়? এই তো মদনিকা আসছে। গুণে মদন দেবকে পরাস্ত করে মূর্তিমতী রতি দেবীর মতো শোভা পাচ্ছে আমার মদনিকা। এই কি, এই যে সর্বিরক, এসো। ব্যাপার কি, এদিকে কোথায় চলেছো? এই কি, মদনিকা এত দেরি করছে কেন? ব্যাপার কি, চলে কি? এই যে দেখছি একজন পুরুষ মানুষের সাথে কথা বলছে। যেভাবে লোকটিকে অনুরাগের দৃষ্টিতে গিলে খাচ্ছে, তাতে তো মনে হয় লোকটি ওকে বন্ধন থেকে মুক্ত করতে চায়। ঠিক আছে, ওরা রসালাপ করুন, ওদের প্রেম নিবেদনে কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে। আমি আর ডাকবো না। সর্বিরক, বলো কি ব্যাপার? কি হয়েছে সর্বিরক? মনে হচ্ছে তুমি যেন ভয় পেয়েছো। তোমাকে একটা গোপন কথা বলছি। গোপন কথা? জায়গাটা নির্জন তো। তাহলে না শোনাই উচিত। হ্যাঁ। আচ্ছা মদনিকা, আমি যদি দাম দিই, বসন্ত সেনা কি তোমার ছেড়ে দেবেন? আমার সম্বন্ধে কথা? তাহলে নিজেকে লুকিয়ে রেখে এই জানালা দিয়ে চুপ করে শুধু সর্বিরক, আমি আরজাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন আমার ইচ্ছে হলে আমার সব পরিচারক পরিচারিকাকে কোনো দাম না দিয়ে ছেড়ে দিতে পারি। আচ্ছা সর্বিরক, তোমার এত অর্থ কোথায় যে তুমি আমাকে আরজার কাছ থেকে মুক্ত করবে? ওগো ভিতু মেয়ে, আমি গরিব, কিন্তু তোমাকে ভালোবাসি বলেই গত রাতে একটা দুঃসাহসের কাজ করে ফেলি। দুঃসাহস? এই যে অলংকারগুলো, এই অলংকার, এই অলংকার যেন আগে কোথাও দেখেছি। কোথায় কোথায় পেলে বলো তো? সেসব শুনে লাভ নেই, এগুলো এখন রাখো তো। আমাকে যদি এতই অবিশ্বাস, তবে আমাকে মুক্ত করতে চাও কেন? সকালে বাজারে শুনলাম এগুলো নাকি বনি চারু দত্ত। শান্ত হও মদনিকা, তুমি এখন মুক্ত, তবু তুমি কেন বিচলিত হচ্ছ? কেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ হতাশায় কাঁপছে? আমার প্রতি কি কোনো করুণা নেই তোমার? এই গয়না আর যা বসন্ত সেনা, তাতে কি হয়েছে? এই গয়না চারু দত্তের কাছে গচ্ছিত ছিল। কি জন্যে? হ্যাঁ, এর জন্যে। হায় কি কষ্টের! এই সত্যি দুঃখিত, তাহলে না জেনেই কাজটা করে ফেলেছে। তাহলে তাহলে এখন কি করা উচিত মদনিকা? এ ব্যাপারে তুমি যা ভালো বোঝো, তুমি অভিজ্ঞ লোক। তা নয় বুঝলে মদনিকা। সর্বিরক, যদি আমার বুদ্ধি নাও তো এই অলংকার সেই মহানুভবকেই ফিরিয়ে দিও। তিনি যদি রাজদ্বারে আমার বিরুদ্ধে নালিশ করেন? সুন্দর বলেছে মদনিকা, সুন্দর বলেছো। তাহলে তাহলে আরেকটা উপায় আছে। আরেকটা উপায়? সেটা কি হতে পারে? সেই আর্য চারু দত্তের লোক হয়ে এই অলংকার আর যে বসন্ত সেনার কাছে নিয়ে যাও। যদি তাই করি তাহলে কি হবে? তাহলে তুমি চোর হলে না, আর্যেরও ঋণ রইল না, আর আর্য তার গয়না পেয়ে গেলেন। এতে বিপদ আছে। না গো মশাই না, আর্যার কাছেই যাও, বরং না গেলেই বিপদ। সাবাস মদনিকা, সাবাস, ভদ্র করে স্ত্রীলোকের মতোই বলেছো। তোমার কথা শুনে আমার জ্ঞান চক্ষু খুলে গেল। রাত্রিবেলায় চাঁদ ডুবে গেলে পথ দেখাবার লোক পাওয়াই শক্ত। তাহলে তুমি কামদেবের মন্দিরে একটু বসো, আমি আর্যকে তোমার আসার খবরটা দিই। ঠিক আছে।
মঙ্গল হোক। নমস্কার, আর্য বসুন। আর যে চারুদত্ত বলে পাঠিয়েছে আমাদের বাড়িটা ভাঙাচোরা, এই অলংকার পেটিকে রক্ষা করা কঠিন, তাই এটা আপনি ফেরত দিন। আর্য, আমারও যে একটা প্রতিবাদটা তাকে পৌঁছে দিতে হয়। সর্বনাশ, তার কাছে কে যাচ্ছে? তা আপনার বার্তাটি কি? মদনিকাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না। আমি পারছি। আপনি কি বলতে চান? আর্য চারুদত্ত আমায় বলে পাঠিয়েছে এই অলংকার পেটিকাটি যিনি দিতে আসবেন তার হাতে যেন আমি মদনিকাকে সঁপে দিই। কাজে বুঝতেই পারছেন তিনি আপনার হাতে মদনিকাকে দিতে চান। এই রে, আমি ধরা পড়ে গেছি। ধন্য আর্য চারুদত্ত, ধন্য। বলো মদনিকা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখি। শোন, তোকে দান করলাম, আমাকে মনে রাখিস, বুঝলি? আর যা আমায় ত্যাগ করলেন, না না, কাঁদিস নে, কাঁদিস নে। এখন থেকে তুই প্রণামের যোগ্য হলি। ওগো মদনিকা, এর দিকে শুভ দৃষ্টিপাত করো, একে মাথা নত করে প্রণাম জানাও। এর কৃপাতেই তুমি দুর্লভ বধূ আখ্যার অবগঠন লাভ করো। নে, গাড়িতে ওঠ। আর যে বিদায়, বিদায়। ঘোষণা, ঘোষণা, নগরপালের ঘোষণা। নগরপাল আদেশ করেছেন রাখল বালক আটক রাজা হবে। জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করে ভীত রাজা পালক তাকে ঘোষপল্লী থেকে ধরে এনে ভয়ঙ্কর কারাগারে বন্দী করে রেখেছে। কাজেই যে যেখানে আছেন সাবধান, সাবধান। কি? রাজা পালক আমার বন্ধু আর্যকে বন্দি করে রেখেছেন, আর আমি কি না? উফ, কি হতভাগ্য আমি। ওগো, আমার কি হলো? অবস্থা ভালো ঠেকছে না। তুমি ঠিকই বলেছো প্রিয়ে, অবস্থা মোটেও অনুকূলে নয়। ওই যে দেখছো আমার গায়ক বন্ধু রেবিলের বাড়ি, তুমি সেখানেই চলে যাও প্রিয়তমা। আর্য, তুমি সাবধানে থেকো। বিদায় প্রিয়তমা। বিদায়। আমি এখন আমার বন্ধুর জন্য বিজ্ঞ লোকদের, যারা বাহু বলে খ্যাত হয়েছেন, আর রাজার কর্মচারীরা যাদের অপমান করেছেন বলে ক্রুদ্ধ হয়েছেন, তাদের সবাইকে উত্তেজিত করে দিন। আর্য, নমস্কার। কি সৌভাগ্য আপনার, আর্য চারুদত্তের কাছ থেকে এক ব্রাহ্মণ এসেছেন। সত্যি আজকের দিনটি কি সুন্দর। ওলো, তোরা কেউ তাকে সসম্মানের বন্ধুত্বের সঙ্গে এখানে নিয়ে আয়। আপনার যে আদেশ। আসুন আর্য, আসুন। কল্যাণ হোক। মৈত্র মশাই যে, আসুন আসুন, এই যে আসুন, আসুন গ্রহণ করুন। আপনিও বসুন। বণিক পুত্রের কুশল তো? হ্যাঁ, তিনি কুশলেই আছেন। এখন আগমনের হেতু চারুদত্তের বার্তা আছে। কি তার বার্তা? তিনি জানিয়েছেন আমি সেই অলংকারগুলো নিজের দ্রুতক্রীড়ায় হারিয়েছি, আর সেই জুয়ারিও রাজার কাছে কোথায় চলে গেছে জানি না। এও কি সম্ভব? চোরে চুরি করে নিয়ে গেছে, তবু নিজের মহত্বে বলছেন কিনা দুটো ক্রীড়ায় হারিয়েছি। এই জন্য তো তাকে আমি এত ভালোবাসি। ক্ষতিপূরণ স্বরূপ দয়া করে রত্নহার গ্রহণ করুন। অলংকারগুলো দেখাবো? না থাক, এক্ষুনি না। আপনি কি তবে এই রত্নহার গ্রহণ করবেন না? নেব না কেন মৈত্র মশাই? অবশ্যই নেব। আম্রতরু পুষ্পহীন হয়ে গেলেও তা থেকে মধুবিন্দু ঝরে। জোয়ারি চারুদত্তকে আমার নাম করে বলবে
আজ সন্ধ্যায় তার সঙ্গে আমি দেখা করতে যাব। আচ্ছা, বলে দেবো। বলে দেবো, যদি বাঁচতে চাও তো এই গণিকা বেটির সঙ্গ ছাড়ো। হলো এই অলংকারগুলো ধার, চারু দত্তের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুই বর্ষণ করছে, আমার চামড়াও তত ভিজে উঠছে, আর ঠান্ডা হাওয়া যত বইছে আমার হৃদয়ও তত কাঁপছে। আর যা বসন্ত সেন আমাকে আদেশ করেছেন, কুম্ভিলা যাও, আমার আসার কথা চারু দত্তকে বলো গে, যাই আজ চারু দত্তের বাড়ি যাই। চারু দত্ত বাগানেই আছে। এ কি, ওই দুষ্ট বামুনটাও আছে দেখছি, কাছেই যাই। এ কি, বাগানের দুয়ার তো বন্ধ। ওই দুষ্ট বামুনটাকে ইশারা করি গে। কে আমাকে কাদার ঢেলা ছুঁড়ে মারলো? আমি যেন বেড়াই ঘেরা কদবেল গাছ। হ্যাঁ, বাগান বাড়ির ছাদে খেলা করতে করতে পায়রারাও হাতে ফেলেছে। অত ছাড়া বাদির বেটা পায়রা, দাঁড়া, এই লাঠি দিয়ে তোদের পাকা আমের মোটা মাটিতে ফেলছি, দাঁড়া। বসো বসো বসো, কি হবে ওর সঙ্গে লেগে? বসো বসো। এ কি, পায়রাই দেখছে দেখি, আমাকে তো দেখছে না। আর একটা কাদার ঢেলা ছুঁড়ে মারি। আবার কি কাদার ঢেলা ছুঁড়ে মারলো? হ্যাঁ, আরে এই যে দেখছি কুম্ভিল। কুম্ভিল, ভিতরে এসো, স্বাগত জানাচ্ছি তোমাকে। আর্য প্রণাম। তাই দুর্যোগের মধ্যে তুমি কেন এসেছো বলো তো? তিনি এসেছেন যে। তিনি আবার কে? এই যে তিনি। ওরে বাঁধির বেটা, এই দুর্ভিক্ষের দিনের ভিখিরির মতো তুই এই যে তিনি, এই যে তিনি বলে শোষাচ্ছিস কেন? তুমি আর কাকের মতো কাকা করে চেঁচাচ্ছ কেন? বেশ, বল তাহলে। তাহলে এইভাবেই বলি, তোমাকে একটা হিয়ালি শুধোই। বলতে পারলে আমি তোমার মাথার উপরে পা রাখবো। বেশ, কোন রীতিতে আমের বুকুল ধরে বলো তো? ওরে মূর্খ গ্রীষ্মে। হলো না, হলো না, হলো না। যাই, ওই চারু দত্তকে জিজ্ঞাসা করে আসি গে। ওরে বাঁধির বেটা, একটু দাঁড়া। বয়স, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলো তো, কোন ঋতুতে আমের মুকুল ধরে? মূর্খ, বসন্তে। মূর্খ বসন্তে। এবার দ্বিতীয় প্রশ্ন করছি, এই সুসমৃদ্ধ গ্রামকে কে রক্ষা করে? কেন, রোধা? হলো না, হলো না। সংশয়ে পড়লাম দেখছি। যাই, ওই চারু দত্তকে আবার জিজ্ঞাসা করি। ওরে মাঝির বেটা, একটু দাঁড়া। বয়স, তোমাকে আরো একটা প্রশ্ন করছি। বলো তো, সুসমৃদ্ধ গ্রামকে কে রক্ষা করে? বন্ধু, সেনা। বেশ, জানো দেখছি। ওরে বান্দির বেটা, সেনা, সেনা। দুটো একসঙ্গে বলো। সেনা বসন্তে। উল্টিয়ে বলো। উল্টিয়ে। সেনা বসন্তে। বর্ণ গাথা পদ দুটো উল্টা। পদ দুটো উল্টাবো? বেশ, উল্টাই। সেনা বসন্তে। আরে মূর্খ, বর্ণ গাথা পদ দুটো উল্টা। বর্ণ গাথা পদ? বসন্ত সেনা। তিনি এসেছেন। যাই, চারু দত্তকে বলি গিয়ে। বয়স, সেই ধনী মানুষটা আবার আপনার কাছে এসেছে। আমাদের বংশে ধনী মানুষ আবার কে? বংশে না থাকলেও দ্বারে আছেন, বসন্ত সেনা এসেছে। বয়স, তুমি কি আমাকে পরিহাস করছো? বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় এই কুম্ভিলককে জিজ্ঞাসা করুন না। ওরে বাদির বেটা, এদিকে আয়। আর্য প্রণাম। ভদ্র স্বাগত। বলো, সত্যি কি বসন্ত সেনা এসেছেন? বসন্ত সেনা সত্যি এসেছেন এখানে। ভালো সংবাদ পেলে উপহার না দিয়ে আমি পারি না। এই পারিতোষিক নাও তুমি। যাই, আর যাকে আসার খবরটা দিগে। আচ্ছা, তুমি জানো দুর্যোগের মধ্যে তুমি কেন এসেছে? তা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমি বুঝতে পারছি।
এই রত্নহারটি কম দামে আর স্বর্ণ ভাণ্ডটি বেশি দামে, তাই পরিতুষ্ট না হতে পেরে আরো কিছু চাইতেই তিনি এসেছেন। আসুন, পরিতুষ্ট হয়েই যাবেন তিনি। আর্য নমস্কার। নমস্কার। আপনাদের দুটো কর কোথায়? তো কর, এ কথা বলে ইনি প্রিয় বয়স্যকে অলঙ্কিত করলেন। শ্রীমতী, প্রবেশ করুন। জেঠি, এখানে প্রবেশ করে আমি কি বলবো? ওগো দুটোকর, আপনার কাছে সন্ধ্যাটি সুখকর তো? আমি কি তা বলতে পারবো? অবস্থাগত দিকে ভালোই পারবেন। শ্রীমতী, প্রবেশ করুন। ওগো দুটো কর, আপনার কাছে আজকের এই সন্ধ্যাটি সুখকর তো? বসন্ত সেন এসেছো? দিয়ে আমার সন্ধ্যা সর্বদা বিনির্জভাবে কাটে, রাত্রিও দীর্ঘশ্বাস ফেলেই কেটেছে। হে বিশাল লোচনে, তোমাকে স্বাগত জানাই। এই যে আসন, আসন গ্রহণ করো। বয়স্য, আমি একে কিছু জিজ্ঞাসা করব? করো। আচ্ছা, এই জ্যোৎস্নাহীন দুর্যোগের অন্ধকারে আপনি এলেন কেন বলুন তো? ব্রাহ্মণ কি সরল, বরং চতুর। কথাই বলো। আর যা জিজ্ঞেস করতে এসেছে, সেই রত্নহারটির দাম কত? আমি তো আগেই বলেছিলাম, এই রত্নহারটি কম দামের আর স্বর্ণ ভাণ্ডটি বেশি দামের, তাই সন্তুষ্ট না হতে পেরে আর কিছু চাইতেই তিনি এসেছেন। ওই হারটি তো আর যে নিজের মনে করে জুয়াই খুইয়েছেন। এখন সেই রাজবংশের জুয়ার সর্দার কোথায় গেল তা জানা যাচ্ছে না। আপনি শুধু আমারই কথায় পুনরাবৃত্তি করছেন। তাকে যতক্ষণ খুঁজে না পাওয়া যাচ্ছে ততক্ষণ এই রত্নভাণ্ডটি আপনার কাছে রাখুন। আর যে দেখি এক দৃষ্টি দেখছেন এটি, আপনি কি আগে দেখেছেন নাকি? এর শিল্প নৈপুণ্য আমার দৃষ্টি কেড়ে নিয়েছে। আর্য, আপনার চোখ আপনাকে ঠকিয়েছে। এটি সেই সুবর্ণ ভাণ্ড। বয়স্য, বয়স্য, এই সেই সুবর্ণ ভাণ্ড যা আমাদের বাড়ি থেকে চুরি নিয়ে গিয়েছিল। বন্ধু, গচ্ছিত প্রত্যর্পণে যে ছলনার কথা আমরা ভেবেছিলাম, তাই দেখে আমাদের দিকে ঘুরিয়ে ধরা হয়েছে। এ কি সত্যি না কৌতুক মাত্র? বন্ধু, আমার বামনায়ের দিব্যি, সত্যি। এই আনন্দের, সত্যি আনন্দের। আর্য চারু দত্ত, এই অলংকারগুলো দিয়ে আমার পরীক্ষা করাটা কি ঠিক হয়েছে? দেখো বসন্ত সেনা, সত্যি কথাটা কে বিশ্বাস করতো? প্রত্যেকে আমাকে ছোট করে দেখতো, গৌরবহীন দারিদ্র সংসারে সন্দেহের উদ্বেগ করে। চেটি, তুমি কি এখানেই ঘুমাবে? আর্য মৈত্রেয়, এবারে আপনি নিজেকে অত্যন্ত সরল বলে প্রমাণিত করলেন। বয়স্য, আবার দেখি ধরাসারে বৃষ্টি পড়তে শুরু করলো। এই জমিয়ে বসা লোকদের তাড়ানোর জন্যই বোধহয় মেঘের এই কাণ্ড। তুমি ঠিকই বলেছো, মেঘ